আসসালামু আলাইকুম। আমি আলতাফ হোসেন। আমরা একটা লেকচার সিরিজ রেডি করতেছি। আপনারা জানেন, এক্স রে ক্রিস্টালোগ্রাফি অ্যান্ড সলিড স্টেট কেমিস্ট্রির উপরে। আমি আজকে 10 নম্বর লেকচারটা বাংলা ভার্সন বলতে পারেন আপনারা, সেটা দিতে যাচ্ছি। কিন্তু আপনাদের কমেন্ট পেলাম যে আমি কেন এনএমআর কিংবা এমএস নিয়ে বলছি না। আপনাদের জানা আছে, তারপরে আমি আবার একটু বলতে চাই যে দেখেন, একটা আমরা যখন ম্যাটেরিয়ালস ক্যারেক্টারাইজ করি, যখন এগুলাকে অ্যানালাইসিস করি, অনেকগুলা টেকনিক থাকে। অ্যানালাইটিক্যাল টেকনিক অনেকগুলা টেকনিক থাকে। এর মধ্যে একটা টেকনিক হলো এক্স রে ক্রিস্টালোগ্রাফি। তো এইরকম আপনার এনএমআরও একটা টেকনিক, এইরকম মাস স্পেকট্রোফটোমেট্রি একটা টেকনিক। একজন লোকের পক্ষে এই সবগুলা টেকনিক, অ্যানালাইটিক্যাল টেকনিক আয়ত্তে আনা কিংবা চেষ্টা করা আমার মনে হয় উচিত না। কারণ এগুলা এক একটা টেকনিক অনেক বেশি ডেপথে গিয়ে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট হয়। তো আমি যেমন এক্স রে ক্রিস্টালোগ্রাফির উপরে আমার শিক্ষকতা জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি। এরকম আরেকজন কেমিস্ট হয়তো উনি মাস স্পেকট্রোফটোমেট্রির উপর অনেক বেশি সময় কাটিয়েছেন। আরেকজন কেমিস্ট হয়তো এনএমআর এর উপর অনেক বেশি সময় কাটিয়েছেন। আমি যে তিনটার নাম বললাম, তিনটাই অ্যানালাইটিক্যাল টেকনিক্স, কিন্তু নির্ভর করে আমি কি অ্যানালাইসিস করছি। যেমন ধরেন, আপনি যদি এনএমআর দিয়ে সলিডের 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ডিটারমিন করতে চান, আপনি সাকসেসফুল হবেন না। সিমিলারলি এক্স রে দিয়ে যদি আপনি অর্গানিক কেমিস্ট্রির লাইট এলিমেন্ট কন্টেইনিং কোনো সলিডের স্ট্রাকচার ডিটারমিন করতে চান, আপনি সাকসেসফুল হবেন না। যারা প্রত্যেকটা টেকনিকের জন্য একটা মেরিটস ডিমেরিটসও আছে। যেমন এক্স রে বেলায় আমরা লাইট অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর এত কম, তো দেখা যাবে যে ওইখান থেকে যে আমরা এক্স রে ডাটা কালেক্ট করছি, এইটা দিয়ে আমরা ফ্রুটফুল, তারপরে আমি বলবো ভালোভাবে স্ট্রাকচার, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ডিটারমিন করতে পারবো না। তার জন্য এক একটা টেকনিকের সাথে এক একটা টেকনিক খুব ভালোভাবে কমপ্লিমেন্টারি হয়। ওই কারণে দেখা যায় এক একজন এক এক দিকে ওনার এক্সপার্টিস ডেভেলপ করেন। তাই যেটা আপনাদেরকে বলছিলাম, যে আমি চেষ্টা করেছি আমার পিএইচডি লেভেল থেকে শুরু করে সারা জীবন শিক্ষকতার জীবনে ওই এক্স রে কিংবা সলিড স্টেট ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে। যার জন্য আমার পক্ষে মাস স্পেকট্রোফটোমিটার কিংবা এনএমআর এর লেকচার সুন্দরভাবে সাবলীলভাবে দেওয়া সম্ভবপর না, যদিও হয়তো আমি বেসিক প্রিন্সিপল গুলা জানি, এর বেশি কিছু জানি না। কিন্তু ডেপথ অফ টেকনিক কিংবা কিভাবে এই টেকনিকটা ডেভেলপ করে কোন জায়গায় এটা আমরা ডাটাটা সঠিক হলো না, এটাকে আবার ইনভেস্টিগেট করতে হবে অন্য কোনো টেকনিক দিয়ে, এইসব তথ্য হয়তো আমার জানা নাই। যার জন্য আমি এনএমআর কিংবা মাস স্পেকট্রোমিটারের উপরে বক্তৃতা দিতে আগ্রহী হব না এখন, এই বয়স অন্তত। আরো অনেক বেশি শিখে তারপরে এগুলো করতে হবে। এনিওয়ে, আমার আজকে 10 নম্বরের লেকচারটা নিয়ে একটু আলাপ করি আপনাদের সাথে। আমরা বারবার মানে থিওরিটিক্যালি অনেক কিছু আলোচনা করেছিলাম গত লেকচার গুলোতে, ধরেন গত 9টা লেকচারে। কিন্তু আমরা যে এক্সপেরিমেন্টালি এই যে থিওরিটিক্যাল যে আলোচনা করেছি, সেটা যে প্রমাণ করতে পারি, সেই জিনিসটা জানতে গেলে আমাদের এই এই কয়েকটা স্লাইড নিয়ে একটা আলাপ করতে হবে। যেমন ধরেন 1895 সালে ডিসকভারি হলো এক্স রেটা, যেটা করলেন রনসেন। কিন্তু 1895 থেকে 1912 সাল পর্যন্ত ম্যাক্স বোর্ন তার এক্সপেরিমেন্ট করার আগ পর্যন্ত আমরা কোনো সময় এক্স রে কে ক্রিস্টেলের ব্যবহার করি নাই। আমরা তখন ক্রিস্টেলটা কিভাবে অ্যানালাইসিস করতাম?
আমরা অপটিক্যাল মাইক্রোস্কোপ নিয়ে ক্রিস্টালের এক্সটার্নাল শেপ গুলো দেখতাম। দেখে আমরা ক্রিস্টাল বিভিন্ন, এটা আমি লেকচারের প্রথম দিকে বলেছি আপনাদেরকে, বিভিন্ন শেপ নিয়ে আলোচনা করতাম, ওইখান থেকে ক্রিস্টাল ক্লাস ডিটারমিন করতাম, কিন্তু আমরা ইন্টারনালটা নিয়ে কিছু বলতাম না, কারণ অপটিক্যাল মাইক্রোস্কোপ দিয়ে সলিডের কিংবা ক্রিস্টালের ইন্টারনাল শেপ সম্বন্ধে কিছু বলা যেত তখন। এটা টু মানে অপটিক্যাল মাইক্রোস্কোপ এটা টু লো ও ইকুইপমেন্ট যেটা ইন্টারনাল স্ট্রাকচার বলতে পারে। তো প্রথম এক্স রে যে ডিফ্র্যাক্ট করবে সেই কথাটা, ক্রিস্টাল যে এক্স রে কে ডিফ্র্যাক্ট করবে সেই কথাটা মার্কস বন লাও বললেন। উনি একজন ফিজিসিস্ট, এবং উনি ফিজিক্সে বোধহয় সেকেন্ড ও থার্ড নোবেল প্রাইজ, আমি যতটুকু জানি 1901 বোধহয় পাইছিলেন, রঞ্জন নোবেল প্রাইজ পাইছিলেন। আর উনি ওনার এই ডিফ্র্যাকশন এক্স রে ক্রিস্টাল এক্স রে ডিফ্র্যাক্ট করে এই কথাটা আলোচনা করে ওনার পেপারের তারপরে উনি নোবেল প্রাইজ পান 1914 সালে তার এই ডিসকভারির জন্য। ওইখান থেকে শুরু হয় এক্স রে ক্রিস্টালোগ্রাফি, এবং এই এক্স রে ক্রিস্টালোগ্রাফি দিন দিন এত ডেভেলপ করে এখন সলিড স্টেট ম্যাটেরিয়ালস যদি আপনি ক্যারেক্টারাইজ করতে চান, আর যদি এটার ব্যাপারে যদি আপনি পাবলিশ করতে চান, তাহলে দেখবেন যে আপনার যদি এক্স রে ডাটা না থাকে কিংবা ইলেকট্রন ডিফ্রাকশন ডাটা না থাকে কিংবা দুই টেকনিকের ডাটা যদি না থাকে, আপনি দেখবেন আজকাল আর পাবলিশ করতে পারছেন না। কারণ ওই এক্স রে মেইন কিংবা ইলেকট্রন ডিফ্রাকশন মেইন টেকনিক, যে টেকনিকের দ্বারা আমরা যে নতুন নতুন সলিড বাইর করছি তাদের ক্যারেক্টারাইজ করতে পারি, এবং সেই ক্যারেক্টারাইজ প্রপার্টিস গুলাকে আমরা সাজিয়ে গুছিয়ে বিভিন্ন জায়গায় প্রকাশ করতে পারি। তো এখন আমি আসি এই ফিগারে, দেখেন এই ফিগার আসছি, আমরা এক্স রে ক্যারেক্টারিস্টিক লাইন্স পাই কি করে। আমরা করছিলাম কি মনে আছে, আমরা এক্স রে টিউব দেখেছিলাম এবং টিউবের কনস্ট্রাকশনটা করে দেখেছিলাম, এবং বলছিলাম যে ওইখান থেকে এক্স রে প্রডিউস হয়। আর এইখানে কি করছি, আমরা দেখাচ্ছি যে এক্স রে যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক লাইন্স, যেমন কে লাইন্স, এল লাইন্স, এইগুলা জেনারেটটা হয় কিভাবে সেটা দেখাচ্ছি আমি। ধরেন আমরা আমাদের যখন টার্গেটে এসে ইলেকট্রন, হাই স্পিড ইলেকট্রন থামলো, থামার সাথে সাথে একটা ইলেকট্রন মুভ করে চলে গেল, এখান থেকে সরে চলে গেল। এই যে মুভটা ইলেকট্রন করলো, ভ্যাকেন্ট যে জায়গাটা হলো, সেই জায়গা থেকে আপার লেয়ারের ইলেকট্রন এসে অকুপাই করলো। এর জন্য যে আপার লেয়ার থেকে যেটা আসলো, যে এনার্জিটা হয়, সেই এক্সেস এনার্জিটা বাইরে আসে, এবং সেইটাকে আমরা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক এক্স রে লাইন্স বলি। যেমন এল আর এম থেকে, যদি এই যে এল আর এই যে এম, এইখান থেকে যদি ইলেকট্রন এসে কে লাইনের কে শেলে যদি আসে, তাহলে যে ট্রানজিশনটা হয় সেই ট্রানজিশনটাকে আমরা বলি কে লাইন্স ট্রানজিশন। তার মানে মনে করেন এইটা কপার টার্গেট, মনে করলাম আমরা কপার টার্গেট, আর এই যে ট্রানজিশনটা বললাম এল, এটা হলো আপনার এল থেকে কোনো ট্রানজিশন কিংবা এম থেকে কোনো ট্রানজিশন যদি হয়, তাহলে এটা কপার ক্যারেক্টারিস্টিক কে লাইন্স। আমরা বলবো কপার কে বিটা কিংবা কপার কে আলফা কিংবা কপার কে আলফা 1, কে আলফা 2, এই ধরনের ইয়ে হয়। ঠিক সিমিলারলি আপনারা দেখেন, আমরা যদি এই এম আর এন থেকে যদি এই ট্রানজিশনটা হয়, তাহলে যে লাইনগুলো হবে, ক্যারেক্টারিস্টিক এক্স রে লাইনগুলো হবে, এখানে আমরা এল লাইন্স বলি। এই যে দেখেন এল আলফা 1, আলফা 2, এল বিটা, এইভাবে আমরা ক্যারেক্টারিস্টিক এক্স রে লাইন্স পাই। আচ্ছা, তারপরে যেটা হলো, এখন ক্যারেক্টারিস্টিক এক্স রে লাইন পেলাম আমরা, পারফেক্টলি অলরাইট। তো ওই লাইনগুলো তো কিভাবে হয়, শেপটা কি, এইগুলা দেখতে হবে তো আমাদের। এটা যদি না দেখি তাহলে তো আবার এক্সপ্লেন করতে পারবো না, ডাটা যেটা পেলাম সেটা তো এক্সপ্লেন করতে পারবো না। এখানে দেখেন একটা এই ফিগারটাতে আমরা কি করছি, ইন্টেন্সিটি, আরবিটারি ইন্টেন্সিটি আর অ্যাপ্লাইড ভোল্টেজ।
অ্যাপ্লাইড ভোল্টেজটা এখানে আছে। এক্স এক্স ডাইরেকশনে একটা অ্যাপ্লাইড ভোল্টেজ দিয়েছে, আর ওয়াই ডাইরেকশন আরবিটারি ইন্টেন্সিটি হচ্ছে। তাকে দেখেন, you're increasing the voltage, the intensity also increases. এটা আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু। তারপর দেখবো যে আমরা কিভাবে ওই কে লাইন্স গুলা সেপারেট করছি, কোন ভোল্টেজ হলে সেপারেট হয় আর কোন ভোল্টেজ পর্যন্ত কোনো সেপারেশন হয়। যেমন ধরেন এই ফিগারে আমরা যাই, এই ফিগারে দেখেন কিরকম যে আমরা একটা প্যাটার্ন পেলাম কিসের, আমাদের ভোল্টেজ অ্যাপ্লাইড ভোল্টেজ ছিল 20 কিলো ভোল্ট, আর আমরা এইটাকে SWL থেকে বলে শর্ট ওয়েভ লেংথ লিমিট। দেখেন প্রত্যেকটা এক্সরে প্যাটার্নের প্যাটার্ন মানে আই মিন এক্সরে যে প্রডিউস করলাম ক্যারেক্টারিস্টিক এক্সরে গেলে আমরা এইটা একটা পাবো, শর্ট ওয়েভ লেংথ লিমিট। তার মানে ওইখানে ইন্টেন্সিটিটা 0 হবে। তারপরে এই যেটা গ্রাফটা, এটাকে আমরা বলি হোয়াইট রেডিয়েশন ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। তার মানে 20 কিলো ভোল্ট দিয়ে যদি আমরা করি, আমরা কোনো ক্যারেক্টারিস্টিক কে লাইন কিংবা এন লাইন পাবো না, আমরা শুধু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড পাবো আর একটা শর্ট ওয়েভ লেন্থ লিমিট পাবো, যেটা ইন্টেন্সিটি 0। এটা এখানে আমরা কি করতেছি, ইন্টেন্সিটি আরবিটারি ইউনিট, আর এখানে ওয়েভ লেন্থ ইন আর্মস্ট্রং। এইবার আমরা আরো স্পেসিফিক চাই। আমি এইটা একটা এক্সরে স্পেকট্রাম দেখাচ্ছি কিসের, মলিবডিনাম টার্গেটেড। কত ইয়েতে আমরা করছি 25 কিলো ভোল্টে এটাকে অপারেট করতেছি। তখন কি পাওয়া যায়, এরকম শর্ট ওয়েভ লেন্থ পাইছি আমরা। দেখেন এই গ্রাফ আর এই গ্রাফ অলমোস্ট, কিন্তু এইখানে আপনি একটা পিক পাচ্ছেন যেটাকে আমরা কে বিটা বলতেছি, আর এইখানে একটা পিক পাচ্ছেন কে আলফা বলতেছি। বাট এই দুইটা পিক এমন ভাবে আছে এখন যে আমরা যদি ডিফ্রাকশন পাই এই দুইটার থেকে, আমরা কে বিটারটাও পাবো, কে আলফারটাও পাবো। তখন আমাদের কি কাজ হলো যে না, আমরা তো মনোক্রোমেটিক রেডিয়েশন চাই, আইদার কে বিটাটা আর নইলে কে আলফাটা, এছাড়া তো আমাদের চলবে না, দুইটার একটা আমাদের নিতে হবে। আমরা দুইটা একসাথে করলে পরে যে ডিফ্রাকশন ডাটা আসবে এটাকে অ্যানালাইসিস করা প্রায় কঠিন হয়ে পড়বে, প্রায় হবেই না, ইম্পসিবল। আচ্ছা, তারপরে স্লাইডটাতে যাই, যার জন্য আমরা আরেকটা টার্মিনোলজিতে আসবো এখন। যে আমরা জানি যে এই যে ইন্টেন্সিটি অফ এক্সরে বিম ইজ রিডিউসড এট পাস থ্রু ম্যাটেরিয়াল, যে একটা ম্যাটেরিয়াল দিয়ে পাস করে, তো intensity transmitted X-ray beam is related with the original intensity. এই যে ট্রান্সমিটেড এটার সাথে রিলেটেড। তো আমরা মিউ কি জিনিস, লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট অফ ম্যাটেরিয়াল, আর এক্সটা হলো থিকনেস অফ দ্য ম্যাটেরিয়াল। এই যে আর এই মিউটা ডিপেন্ড করে কিসের উপরে, সলিড ম্যাটেরিয়ালস এর স্টেটের উপরে ডিপেন্ড করে। এটা সলিডটা কি লিকুইড না গ্যাস না সলিড, এটার উপর। তো এই কারণে আমরা আরেকটা টার্মিনোলজি নেই যেটা স্টেটের উপরে ডিপেন্ড করেন, আমরা এটাকে বলি মাস অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট। এই যে মাস অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট ইজ রিলেটেড লাইক দিস, এই যে মিউ বাই পি ডেন্সিটি মাস অ্যাবজর্পশন। এইটা আবার মানে সলিড কিংবা লিকুইড গ্যাসের সাথে ডিপেন্ড করেন, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ দিস। তো এই ইকুয়েশনটাকে রিরাইট করি, এটা করে আমরা এই ইকুয়েশন যদি এখন মাস অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট এটা যদি আমরা ওয়াই অ্যাক্সিস এ নেই আর এক্স অ্যাক্সিস দিয়ে নেই, মানে ওয়েভ লেংথ নেই, এক্সের যে ওয়েভ লেংথ পাচ্ছি, তাহলে আমরা দেখব একটা এই যে গ্রাফটা, এটা ইনক্রিজিং উইথ ওয়েভ লেংথ, এবং এখানে একটা কাট আছে, এই যে এই কাটটা দেখেন, এটাকে আমরা বলি কে অ্যাবজর্পশন এইচ। এটা যখন কন্টিনিউ করি, এখানে দেখেন কাট আবার পাচ্ছি এরকম এইরকম এইরকম, তো এটাকে বলি আমরা এল অ্যাবজর্পশন এইচ। তো এইরকম যদি আমরা আরো আগাই তাহলে দেখবো আমরা এন অ্যাবজর্পশন এজ কিংবা এম অ্যাবজর্পশন এজ পাচ্ছি। তো এখানে এইটাতে যখন দেখলাম, এই দেখেন টাংস্টেনের নিলাম, টাংস্টেনের কে অ্যাবজর্পশন এজ 0.178 আংস্ট্রম। এখন নির্ভর করতেছে যে আমি এমন একটা ম্যাটেরিয়াল করবো, লেকচার দিলাম আমি
সরি, আমি এমন একটা ম্যাটেরিয়াল আমাকে নিতে হবে যে ম্যাটেরিয়াল আমার কে বিটা কে আলফা এইগুলাকে আইডেন্টিফাই করতে পারি এবং ক্যারেক্টারিস্টিক মনোক্রোমেটিক একটা এক্স-রে ওয়েভব্যান্ড পাই। আমরা পরের ডাটাতে যাই, সেই জিনিস এখানে দেখাচ্ছে। আমরা কি করছি, একটা স্পেকট্রাম, এটা দেখেন, আমরা একটা কোবাল্ট এর এক্স-রে স্পেকট্রাম নিচ্ছি, আর আমরা চাই যে কোনো একটা ওয়েভলেংথ যেন আমরা আইডেন্টিফাই করতে পারি, বাকিগুলা কেন যেন অ্যাবজর্ব করে ফেলতে পারি। এই হলো আমাদের মেইন টার্গেট। তো এই মনোক্রোমেটিক এক্সপ্রেস করতে গেলে কি আমরা এটা কপারের ধান, কপার এটা হলো কপার কে বিটা 1, তারপরে কপার কে আলফা 1, কপার কে আলফা 2। আমরা এইটা স্পেসিফিক্যালি দেখেন এখন সেপারেট আছে কত, এটা এখানে যদিও লেখা নাই, ধরেন আমরা অ্যাবাউট 40 কিলো ভোল্টে এই এটা রান করেছে। 40 কিলো ভোল্ট অ্যাপ্লাইড ভোল্ট করে 40 কিলো ভোল্ট ছিল। সাধারণত 40 কিলো ভোল্ট ইজ এ মিনিমাম কিলো ভোল্ট by which an X-ray tube energized। তাহলে আমরা এইরকম করে সেপারেট পিক গুলা পাই। এই যে ট্রানজিশন গুলা বলছিলাম, যখন থেকে কে কে লাইন্সের সবগুলা কে লাইন্সের পিক আসছে সেপারেটেড হয়ে। এখন আমরা ওই যে নিকেল মেটেরিয়ালটা যদি নেই আর তার যে কে অ্যাবজর্পশন এজ যদি দেখি, তাহলে দেখবো কে অ্যাবজর্পশন এজ লিটল বিট লেস দেন 1.5 আংস্ট্রম, একটু আগে দেখেছিলাম। তো আমরা যদি আমাদের এক্স-রে টিউবের যেখান থেকে যে উইন্ডোটা আছে, উইন্ডোর মধ্যে যদি একটা নিকেল ফয়েল লাগাই দিই, তাহলে দেখা যাবে যে এই যে দেখেন অ্যাবজর্পশন এজ কি হচ্ছে, যে কে বিটাটা অ্যাবজর্ব করে ফেলতেছে পুরোপুরি, আর লার্জ অ্যামাউন্ট অফ হোয়াইট রেডিয়েশন অলসো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন অ্যাবজর্ব করে হয়েছে। তো থাকছে কি শুধু কে আলফা 1, কে আলফা 2 এবং লিটল বিট অফ হোয়াইট রেডিয়েশন, লিটল বিট অফ হোয়াইট রেডিয়েশন, দ্যাট ইজ এ ব্যাকগ্রাউন্ড নয়েজ। আমরা তো এখন এই দুইটাই থাকতেছে। আমরা যদি আরো স্পেসিফাইড হই, তখন আমরা করব কি, যে আমরা শুধু খালি কে বিটা না, আমরা কে আলফা 2টাও সরাই ফেলতে চাই। এইরকম যদি হয়, ধরেন ওই যে কে আলফা 1 এটা মাচ ইন্টেন্স দেন দ্যাট অফ কে আলফা 2। তো আমরা তো একটা ইন্টেন্স মনোক্রোমেটিক রেডিয়েশন চাই, যার জন্য দেখা যাবে যে খুব কোয়ান্টিটেটিভলি যখন আমরা স্ট্রাকচার পাউডার ডিফ্রাকশন অ্যানালাইসিস করি, উই বেটার টেক কে আলফা 1 অফ কপার। সিমিলারলি আমরা অন্যান্যটার মধ্যে কি কি নিব, কোনটা বাদ দেব, কি কারণে বাদ দেব, এটা আলাপ করতে পারি। নেক্সট স্লাইডটা দেখেন, এইখানে আমরা কি কি টার্গেট পেতে পারি। তাই দেখেন মলিবডিনাম, কপার, নিকেল, কোবাল্ট, আয়রন, ক্রোমিয়াম, অবশ্য সিলভারও বাদ গেছে এখান থেকে। এই ধরনের টার্গেটটা আমরা পেতে পারি। আরেকটা জিনিস দেখেন, এটা হলো অ্যাটমিক নাম্বার, ওই এলিমেন্ট গুলার অ্যাটমিক নাম্বার। আমরা যদি অ্যাটমিক নাম্বার দেখি আর ওয়েভ লেংথটা যদি করি, এই যে কে আলফা 1, কে আলফা 2, কে বিটা, প্রত্যেকটা টার্গেটেড কে আলফা 1 এর ওয়েভ লেংথ গুলো দেওয়া আছে। আপনি দেখেন যে এই মুহূর্তে অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করে ওয়েভ লেংথ, এক্সরে ওয়েভ লেংথ, এক্সরে ক্যারেক্টারিস্টিক ওয়েভ লেংথ গুলা ডিক্রিজ, শর্টার হয়ে যায়, শর্টার। এবং এইখানে দেখেন আমরা কোন কোন কিলোভোল্ট ব্যবহার করছি সেটাও দেওয়া আছে, কি কোন কিলোভোল্টে ব্যবহার করে আপনি এই লাইনগুলো পাইছেন। তারপর আরেকটা জিনিস আছে, কোন এলিমেন্ট দিয়ে আমরা অ্যাবজর্পশন করছি করে মনোক্রোমেটিক রেডিয়েশন পাচ্ছি। এটা আমরা একটু আগে দেখেছিলাম, নিকেলের বেলায় আমরা সরি কপারের বেলায় আমরা নিকেল দিয়েছি, নিকেল নিয়ে হয়েছে। আচ্ছা, এই তো গেল আপনার কি থিকনেসের নিব নিয়ে উইন্ডোর আগে লাগাই দিব যাতে এই অ্যাবজর্পশন গুলো হয়ে যায়। আরেকটা দেখেন এখানে এক্সরে ওয়েভলেংথ আর কমনলি ইউজ টার্গেট ম্যাটেরিয়ালস। মানে সাধারণত আমরা যদি কোনো এক্সরে ল্যাবরেটরিতে যাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখি যারা পাউডার ডিফ্রাকশন করছেন তারা কপার লাগান, কপার টার্গেট নেন। আর যারা সিঙ্গেল ক্রিস্টাল করছেন তারা মলিবডিনাম নেন বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু সিঙ্গেল ক্রিস্টাল কপার দিয়ে সিঙ্গেল ক্রিস্টাল করা যায় ডিপেন্ডিং অন ম্যাটেরিয়ালটা কি, আমি কতটুকু ডাটা চাইতেছি, এইসব জিনিস সব দিয়ে করে আমরা সেট করব প্যারামিটারটা। আচ্ছা,
এইখানে আমি এই স্লাইড দিয়ে আজকে আমরা শেষ করে ফেলবো। আমি এখানে 3-4টা প্রবলেম হাতে নিয়েছি, আর কিছু না। যেমন ধরেন একটা প্রবলেম আমি বলছি, এইটাকে আপনি এই যে ফিগারটা আছে, এইটা এক্স রে স্পেকট্রাম একটা, এটাকে লেবেল করেন, এটা কোনটা কি এটা লেবেল করেন, তাই না? তো এটা খুব ইজি জিনিস। আমরা বলবো লেবেলিং করতে গেলে আমাদের প্রথম অ্যাক্সিস আইডেন্টিফাই করতে, আমরা বলবো যে এইটা হলো আমাদের ওয়েভ লেংথ ইন আংস্ট্রম, এক্স অ্যাক্সিসটা, আর ওয়াই অ্যাক্সিসটা একটা ইন্টেন্সিটি, রিলেটিভ ইন্টেন্সিটি আর বিয়ে। তো আমরা এই জায়গাটা যদি আপনার SWL, আপনার শর্ট ওয়েভ লেংথ লিমিট, দিস ইজ হোয়াইট রেডিয়েশন, তাই না? তারপরে এই যে পিকটা আসছে, এই পিকটা মনে আছে যে এটা কি পিক হবে? K-β1, তাই না? কারণ আমরা যদি ওয়েভ লেংথের কথা মনে রাখি, সবগুলা দেখবেন যে কি বলবো, শর্ট ওয়েভ লেংথটা থাকে K-β, তারপরে K-α1, তারপর একটা K-α2, ভেরি ইজি টু আইডেন্টিফাই। তো এটা একটা, এটা যদি নেই একটা লেডের অ্যাবজর্পশন স্পেকট্রাম, তাহলে আমরা কোন জায়গায় কে অ্যাবজর্পশন হবে, কোন জায়গায় এল অ্যাবজর্পশন হবে, এটা খুঁজে পাই। এটা কি ওয়েভ লেংথ ইন আংস্ট্রম, আর এটা হলো মাস অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট এইটা, আর এখানে হলো কে অ্যাবজর্পশন ওয়েভ, তারপরে এই যে এল অ্যাবজর্পশন এজেস, L1, L2, L3। তো ইটস ভেরি ইজি, তাই না? আমরা এইখানে কিছু ডাটা দেওয়া আছে, দেখেন যে ডাটা দিয়ে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, ইউজ দ্য ফলোইং ডাটা টু ডিটারমিন হুইচ অফ দ্য ফলোইং রেডিয়েশন উড প্রডিউস এক্স-রে ফ্লোরোসেন্স। আচ্ছা, তো এই ডাটা থেকে আপনারা খুঁজে বাইর করবেন এক্স-রে ফ্লোরোসেন্স কোনটাতে হয়। আচ্ছা, এইখানে আরেকটা দেওয়া আছে, ইউজিং দ্য ফলোইং ডাটা সিলেক্ট দ্য মেটাল হুইচ উড রিমুভ কোবাল্ট K-β1। তো দেখি আমরা নেক্সট ক্লাস লেকচারে শুরু করার আগে এইগুলা আপনারা খুঁজে পান নাকি, না পেলে তো আমি নিশ্চয়ই বলবো কি জিনিস। তারপরে আরেকটা খুঁজে পাবেন না, ডেফিনেটলি পাবেন, বইয়ে গেলেই পাবেন এগুলো, মানে কঠিন কিছুই না। আমরা যা আলোচনা করছি তারটা যদি একবার একটু মনে রাখতে পারেন, তাহলে দেখবেন যেগুলো পেয়ে গেছে। আর এইটা আবার কি লিখছে, why is human tissue transparent to X-ray but not to visible light? Choose appropriate answer from the following. এই যে 4টা আনসার আছে, এর মধ্যে আপনার কোন আনসার গুলো মনে হয় যে এই প্রশ্নের সাথে সঠিক উত্তর হবে, এইগুলো একটু বাইর করে। তো আমি আশা করি এই 3টা এই প্রবলেম আমরা নেক্সট ক্লাসে, নেক্সট লেকচারে শুরু করার আগে একটু আপনাদেরকে স্মরণ করাই দিলাম, স্মরণ করাই দিয়ে তারপরে আমরা নেক্সট লেকচারটা শুরু করলাম। আজকে এইখানে শেষ করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যেটা হয়তো আপনারা একদম ভালোভাবে না বুঝলেও আরেকটু যদি এই নিয়ে পড়াশোনা করেন, সত্যি সত্যি অনেক ভালোভাবে বুঝে যাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস যে এক্স-রে টেকনিকটা ম্যাটেরিয়াল সায়েন্সের জন্য একটা খুবই প্রয়োজনীয় টেকনিক। তো যারা ম্যাটেরিয়াল সায়েন্স পড়াশোনা করেন, আর বিশেষ করে ইনঅর্গানিক অর্গানিক কম্পাউন্ডস নিয়ে কাজ করেন, তাদের এই টেকনিকটা সম্বন্ধে জানা খুব প্রয়োজন। ধন্যবাদ আপনাদের সবাইকে।